লতাপুর গ্রামে রাজু তার স্ত্রী তাপসী আর মেয়ে কলির সাথে থাকতো। ভালোই চলছিল তাদের সংসার, কিন্তু হঠাৎ একদিন তাপসী অনেক অসুস্থ হয়ে পড়ে। সে বিছানা থেকে উঠতেই পারে না। এ কি রে মা, তুই এখানে এভাবে বসে আছিস কেন? কি হয়েছে তোর? বাবা, আমার বড্ড খিদা পেয়েছে, ঘরে একটাও খাবার নেই, আর মাও তো বিছানা থেকে উঠতে পারছে না। তাই সারাদিন আমি আর আমার মা কিছুই খাইনি, না খেয়েই বসে আছি। সে কি কথা, তোর মা এখনো খাবার খায়নি? তুই এক্ষুনি তোর মায়ের কাছে যা, আমি এক্ষুনি তোদের জন্য খাবার নিয়ে আসছি। রাজু কিছুক্ষণ পর খাবার নিয়ে তার মেয়ে কলি এবং তাপসীর কাছে যায়। তাপসী, এখন কেমন আছো তুমি? উঠো দেখি, উঠে খাবারটুকু খেয়ে নাও। মা, তুইও খাবার খেয়ে নে। বাসায় যে কোনো খাবার নেই তা আমার একদম মাথাতেই ছিল না। আমাকে নিয়ে তোমারও তো চিন্তা করতে হবে না। শোনো না, আমার যা অবস্থা, মনে হচ্ছে না আর বেশি দিন বাঁচবো। মেয়েটাকেও তো দেখার মতো কেউ নেই। তুমি বরং আরেকটা কাজ করো, তুমি আরেকটা বিয়ে করো। তুমি যদি বিয়ে করো তাহলে মেয়েটাকেও দেখতে পারবে, আর তোমাকে কষ্ট করে ঘরের কাজ বাইরের কাজ একসাথে করতে হবে না। তুমি চুপ করো তো, আমার কোনো কষ্ট হচ্ছে না। আমি এখন আর বিয়ে করব না, তোমাদেরকে নিয়ে আমি ভালোই আছি। আমার আর বিয়ে করার দরকার কি? এখন এত কথা বলা বলি না করে এই খাবারগুলো খেয়ে নাও। এভাবে কষ্টেই তাদের দিন কাটছিল। রাজু একাই ঘরে সব কাজ করে কলি ও তাপসী ঠিকভাবে খেয়াল রাখতে পারছিল না, আর তাপসীও তাকে বারবার বিয়ে করতে বলছিল। না, এবার মনে হচ্ছে আমাকে সত্যি সত্যিই বিয়ে একটা করতে হবে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে হলেও কাজটা আমায় করতে হবে। মেয়েটা আমার অনাদরে দিন দিন মুখটা শুকিয়েই যাচ্ছে। ছোট বউ এসে ওকে একটু আদর যত্ন করবে, আর আমার অসুস্থ বউয়েরও খেয়াল রাখতে পারবে। আরে রাজু দাদা যে, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ বলো তো? আর তোমার হাতে এই তো ওষুধপত্র কেন? আর বলো না শেফালি, বেশ কিছুদিন ধরে আমার বউ তাপসী অসুস্থ, ওর জন্যই ওষুধ নিয়ে যাচ্ছি। আর তাপসী অসুস্থ হওয়ার পর থেকে ঘরের কাজ বাইরের কাজ সবকিছুই আমাকে একা হাতে সামলাতে হয়। আমার মেয়েটারও ভালোভাবে খেয়াল রাখতে পারি না আমি। আচ্ছা শেফালি, আর কথা না বলি, আমাকে তো আবার বাড়ি ফিরে কাজকর্ম গুছাতে হবে। সে তো বুঝলাম দাদা, তবে আমার একটা কথা শুনে যাও তুমি। এই অসুস্থ স্ত্রী আর সন্তানকে নিয়ে আর কতদিনই বা কাটাবে? তুমি তো পুরুষ মানুষ, ঘর বাহির একসাথে কি করে সামলাবে তুমি? তুমি বরং আমার কথা শুনো, তুমি আরেকটা বিয়ে করো। তুমি যে কি বলো না শেফালি, আমার মতো এক বাচ্চার বাবাকে কে বিয়ে করতে চাইবে? আর তাছাড়া আমি তো আর একা নই, আমার ঘরে অসুস্থ স্ত্রী আর সন্তান আছে। তাতে কি হয়েছে রাজু দাদা? আমার তো তোমাকে ভীষণ পছন্দ। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। এতে আমার কোনো আপত্তি নেই দাদা। রাজু আর এক মুহূর্ত দেরি না করে বাড়ি গিয়ে তাপসীকে সব কথা খুলে বলে। এ তো খুব ভালো কথা গো। কেউ যদি তোমার সম্পর্কে সব কিছু জেনে শুনে তোমাকে বিয়ে করতে চায়, তাহলে তো কোনো বাধাই রইলো না। এতে তোমার পরিশ্রমও কমবে, তোমাকে আর ঘরে বাইরে কাজ করতে হবে না, আর আমার মেয়েটাকেও দেখে শুনে রাখতে পারবে। তাপসীর অনুমতিতে রাজু শেফালিকে বিয়ে করে আনে। বিয়ের পর শেফালি রাজুর মেয়ের কলির বেশ ভালোই যত্ন আত্তি করত, কিন্তু এরই মধ্যে হঠাৎ একদিন তাপসী মারা যায়। মা, ও মা, তোমার কি হলো মা? কথা বলো মা, তুমি আমায় ছেড়ে কেন চলে গেলে মা? কি সুস্মিতা, তুই এভাবে কান্না করছিস কেন? হায় হায়, তোর মা এরকম শুয়ে আছে কেন? মনে হয় তোর মা মারা গেছে রে সুস্মিতা। বেশ কিছুদিন পর ছোট গিন্নি, আমি কাজে গেলাম, তুমি আমার মেয়েটাকে দেখে রেখো। ওর কখন কি লাগে তা ওকে দিয়ে দিও, কেমন?
এই শখ কত! ওই আপদ মেয়েটার যত্ন করতে বোধহয় আমি এখানে এসেছি। যত সব! সুস্মিতা, এই সুস্মিতা, অসভ্য মেয়ে একটা, এদিকে আয় তো। এই তো ছোট মা, আমি চলে এসেছি। তুমি আমাকে ডাকছো কেন বলো? তুমি কি আমায় চকলেট কেটে দিবে? হ্যাঁ, তুই তো আসিস খাওয়া নিয়ে। তোকে ডাকলেই শুধু খাওয়ার জন্য ডাকি, তাই ভাবিস, তাই না? দেখ তো উঠোনটা কত নোংরা হয়ে আছে। যা, উঠোনটা ঝাড়ু দিয়ে ফেলতো। কি রে, আমার মুখের দিকে তাকিয়ে আছিস কেন ওইভাবে? সোজা কথাই শুনবি, নাকি তোকে মারতে মারতে কাজগুলো করাবো? শেফালির কণ্ঠ শুনে কলি ভয় পেয়ে তাড়াতাড়ি ঝাড়ু দিতে যায়। এভাবেই শেফালি কলিকে দিয়ে কাজ করাতে থাকে। হঠাৎ একদিন কলি রান্না করতে গিয়ে 2 হাত পুড়িয়ে ফেলে। হতচ্ছাড়ি, তুই এটা কি করলি? নিজের হাতটা এবার ফুরিয়ে ফেললি? তোর বাবা যদি এসে দেখে তোর হাত পুড়ে গেছে, তাহলে আমি তোর বাবাকে কি জবাব দিব? হ্যাঁ, আমি ঠিকই বুঝতে পেরেছি। তোর মায়ের মতো তোকেও এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। এই কথা বলে শেফালি কলিকে লাথি মারতে থাকে। আর ঠিক তখনই সেখানে তাপসীর আত্মা আসে। তাপসীর আত্মাকে দেখে শেফালি ভয়ে কলিকে ছেড়ে দেয়। শয়তান মহিলা, আমার মেয়ের উপর এভাবে অত্যাচার করছিস? আমার মেয়েটা তোকে ছোট মা ডেকেছিল, আর তুই তাকে মায়ের মতো একটুও ভালোবাসা দিতে পারলি না। এতদিন ধরে তুই কলিকে যা যা অত্যাচার করেছিস তা দেখেও আমি কিছু তোকে বলিনি, কিন্তু আজ আমি প্রকট হতে বাধ্য হলাম। এই কথা বলে তাপসী শেফালিকে লাথি মেরে মেরে ফেলে। আর তখনই রাজু সেখানে আসে। এই কি, তুমি কে বলো তো? আমার মেয়ের এভাবে হাত পুড়লো কিভাবে? আর শেফালিরই বা কি হয়েছে? ও এরকম মাটিতে শুয়ে আছে কেন? আমি তাপসীর আত্মা গো। শেফালি আমার মেয়ের উপর অনেক অত্যাচার করেছে, কিন্তু আজকে যা করেছে তা দেখে আমি আর থাকতে পারলাম না, আমি প্রকট হয়ে গেলাম। এসব কি বলছো তুমি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ছি, শেফালি এত খারাপ? তা আমি এতদিন বুঝতে পারিনি। আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না এই পৃথিবীতে। আমি আমার মেয়েটাকে একাই বড় করে তুলবো। আমি তো ভুলে গিয়েছিলাম সৎ মায়েরা শুধু সৎ মাই হয়, এরা কখনোই আপন হতে পারে না। আমাকে ক্ষমা করে দিস মা, আমার জন্যই তোকে এত কষ্ট পেতে হলো। ও মা, কি সুন্দর দেখতে মেয়েটা, দেখেই চোখটা জুড়িয়ে গেল। এই কি কাণ্ড, সবাই মেয়েটাকে এভাবে ঘিরে আছে কেন? ধুর, আমি তো মেয়েটাকে দেখতেও পাচ্ছি না ভিড়ের মধ্যে। যাই, একটু সামনে গিয়ে দেখে আসি। কলি তাপসীর গর্ভে থাকতে তাপসীর স্বামী রতন মারা যায়। এই তোমরা সরো তো, আমি একটু মেয়েটাকে দেখবো। আর তোমরা মেয়েটাকে দেখার জন্য এত ভিড় জমালে কেন? আরে কলি, তুই এই মেয়েটাকে চিনিস না? ও আমাদের গ্রামের জমিদারের মেয়ে। ও দেখতে যেরকম সুন্দর, ওর জামা কাপড়ও সেরকম সুন্দর। তাই তো আমরা তাকে দেখতে ভিড় জমাচ্ছি। তুমি দেখতে ভারী সুন্দর, আর তোমার এই গায়ের জামাটা তোমার গায়ের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। তোমাকে দেখে মনটা ভরে গেল, কিন্তু আফসোস, সবাই তোমাকে দেখে ভিড় জমাচ্ছে, কিন্তু আমি তো তোমারই বয়সী। কই, আমাকে তো কেউ এভাবে দেখতে আসে না। তোমাকে সবাই শুধু শুধু কেন দেখবে? তুমি কি আমার মতো সুন্দর? তোমার কাছে কি আমার মতো সুন্দর দামি জামা আছে? তোমার না আছে সুন্দর জামা, না আছে সুন্দর রূপ। আগে নিজেকে তুমি সুন্দর করে তুলো, তবে তো তোমার দিকে লোকজন ফিরে তাকাবে। আর তুমি কি জানো না, মানুষ হচ্ছে সুন্দরের পূজারী। যে যত বেশি সুন্দর, মানুষ তাকে ততই গুরুত্ব দিবে। আমি সুন্দর, তাই তো আমায় মানুষজন দেখার জন্য এত ভিড় করছে। এসব কথা বলে জমিদারের মেয়ে চলে যায়, আর কলিও বাড়িতে ফিরে আসে। আর কিছুক্ষণ পরেই তাপসী কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। মা, তুমি এসেছো? মা, তুমি আমার একটা আবদার রাখবে? আমাকেও জমিদারের মেয়ের মতো একটা দামি জামা বানিয়ে দাও না মা। আমি ওর মতো সুন্দরী হতে চাই। ও বলেছে দামি জামা পরলে আমাকে অনেক সুন্দর লাগবে, ঠিক ওর মতো।
এই অসময়ে তোর মাথায় এই কিসের ভূত চাপলো? আমি সবেমাত্র কাজ করে বাড়ি ফিরে এলাম, তার মধ্যেই তোর বায়না শুরু হয়ে গেল। মা, তুমি যাই বলো না কেন, আমার লাল জামা চাই চাই চাই। তুমি যেখান থেকে পারো আমার জন্য লাল জামা নিয়ে আসো। একদম বায়না করবি না কলি, আমি বাজার করার জন্য টাকা পাচ্ছি না, আর তোকে দামি জামা এনে দিব কোত্থেকে? যা এখান থেকে, আমার মাথা খাস না তুই। তাপসীর কথা শুনে কলি ভীষণ কষ্ট পায়, আর সে বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের দিকে চলে যায়। সে হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলের দিকে ঢুকে যায়, আর ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছিল। কি কাণ্ড, জঙ্গলে তো সন্ধ্যা হয়ে গেল, এবার আরো অন্ধকার হয়ে যাবে মনে হচ্ছে। মায়ের সাথে রাগ করে তো এই জঙ্গলে চলে এলাম, এবার আমি বাড়ি যাব কি করে? আর যদি বাড়ি ফিরতে না পারি তাহলে এই জঙ্গলে কোথায় থাকবো? ভয়ে তো আমার গাটা শিরশির করছে। হে ভগবান, আমার খুব ভয় লাগছে, তুমি একটা পথ দেখাও ভগবান। এসব কথা বলে কলি আশেপাশে তাকাতে থাকে, আর হঠাৎ করে সে একটা গুহা দেখতে পায়। আরে বাহ, এই তো মেঘনা চাইতেই জল, যাই এই গুহার মধ্যেই ঢুকে পড়ি। সে ওই গুহার মধ্যে চলে যায়। ওই তো ওইখানে একটা সন্ন্যাসী বসে আছেন। আমি জানি সন্ন্যাসীরা নাকি মনের ইচ্ছা পূরণ করতে পারে, যাই ওনার কাছেই যাই। এই কথা বলে কলি সে সন্ন্যাসীর কাছে যায়, আর সন্ন্যাসীকে ডাকতে থাকে। সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী বাবা, উঠুন না, আমাকে একটা লাল জামা দিন না। জাগুন সন্ন্যাসী বাবা, জাগুন, জাদু করে আমাকে একটা লাল জামা এনে দিন না। ও সন্ন্যাসী বাবা, উঠুন না। কলির এরকম চিৎকার চেঁচামেচিতে সন্ন্যাসীর ঘুম ভেঙে যায়, আর সন্ন্যাসী কলির উপর ভীষণ রেগে যায়। বোকা মেয়ে, তোর এত বড় সাহস, তুই আমার এত বছরের ধ্যান ভঙ্গ করলি, এই জন্য তোকে কঠিন শাস্তি পেতে হবে। তুই চিৎকার করছিলি তোর দামি জামা চাই, তবে আমি তোর এমন হাল করব তুই কোনোদিন জামাই পরতে পারবি না। এরপর সন্ন্যাসী তার জাদু দিয়ে কলিকে একটা পিঁপড়া বানিয়ে দেয়, আর পিঁপড়া হয়ে কলি তার বাকশক্তি হারিয়ে ফেলে। সে শুধু চোখের জল ফেলতে থাকে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎই একদিন পিঁপড়া রূপী কলি একটা পরীর সামনে আসে। আরে বাহ, পিঁপড়াটা তো খুবই সুন্দর, আমার তো অনেক ইচ্ছা একটা পিঁপড়া পুষবো, কিন্তু আমার পরিদেশে তো পিঁপড়া নেই, তাই আমি এই পিঁপড়াটাকে আমার পরিরাজ্যে নিয়ে যাব। এরপর পরি পিঁপড়ারূপী কলিকে নিয়ে পরিরাজ্যে চলে যায়, আর এইদিকে নিজের মেয়েকে হারিয়ে কলির মা তাপসী ভীষণ ভেঙে পড়ে। মা কলি, কোথায় গেলি তুই? কেন যে অযথা জেদ করতে গেলি, আর কেনই বা আমি তোকে বকা দিলাম? এখন আমি তোকে কোথায় পাবো রে মা? তুই যেখানেই থাক, সব সময় যেন সুস্থ থাকিস। এভাবেই চোখের জল ফেলতে ফেলতে দিন কাটাতে থাকে তাপসী। এদিকে কলি পরিরাজ্যে গিয়েও সবসময় চোখের জল ফেলতে থাকে। কি ব্যাপার, এই পিঁপড়াটাকে আনলাম কত শখ করে, ভেবেছিলাম তাকে পুষবো, কিন্তু এ তো সারাদিনই চোখের জল ফেলে। এই পিঁপড়াটা কি অসুস্থ, নাকি পিঁপড়ার কোনো রহস্য আছে? না, দেখতে হচ্ছে তো। এসব কথা বলে পরি পিঁপড়ার মাথায় হাত রাখে, আর সে সঙ্গে সঙ্গে কলিকে কিভাবে পিঁপড়া বানিয়ে দেওয়া হয়েছে সেগুলো দেখতে পায়। এসব আমি কি দেখলাম? এই পিঁপড়াটা একটা মানুষ ছিল, কিন্তু সন্ন্যাসী বাবা একে কেন পিঁপড়া বানিয়ে দিল? এটা তো আমাকে জানতেই হবে। তার আগে এই পিঁপড়াটাকে মানুষে পরিণত করতে হবে আমাকে। এরপর পরে পিঁপড়াদের মাথায় জাদুদণ্ড রাখে, আর তার জাদুদণ্ডের সাহায্যে পিঁপড়াটি আবার মানুষ হয়ে যায়। বলো তুমি, ওই সন্ন্যাসী বাবা
তোমাকে কেন পিঁপড়া বানিয়ে দিল? এরপর কলি পরীকে সব ঘটনা খুলে বলে। মাত্র একটা জামার জন্য তোমার সাথে এত কিছু ঘটে গেল। সত্যি তুমি সত্যি অনেক বোকা। এরকম কাহিনী শুনলে সত্যি অনেক খারাপ লাগে। গরিব মানুষগুলো অর্থের জন্য নিজেদের শখ চাহিদা পূরণ করতে পারে না। তবে তুমি ভেবো না, আমিই তোমাকে লাল জামা দিব, যে জামা তোমাকে পরীর মতো সুন্দর করে তুলবে, আর তার সাথে তোমাদের অভাবও দূর করবে, কারণ তোমার এই জামা থেকে সোনার মুদ্রা ঝরবে। এরপর পরী কলিকে একটা লাল জামা দেয়, আর এই লাল জামা পরে সত্যিই কলিকে একদম পরীর মতো লাগছিল। এরপর পরী কলিকে নিয়ে তার বাড়িতে ফিরে যায়, আর তাপসী কলিকে পেয়ে ভীষণ খুশি হয়। কলি, মা আমার, কোথায় ছিলি তুই এতদিন? তোকে ছাড়া যে আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। আর তোর গায়ে এত সুন্দর লাল জামা, এই লাল জামা তুই কোথায় পেলি মা? এরপর পরী সবটা খুলে বলে তাপসীকে, আর অদৃশ্য হয়ে যায়। আর কলিকে নিয়ে তাপসী বেশ আনন্দেই দিন কাটাতে থাকে। পরীর দেওয়া জামা তাদের দরিদ্রতা দূর করে দেয়।